ইরান মার্কিন বেসগুলোতে কয়টা মিসাইল হামলা চালিয়েছে অথবা ইসরায়েলের কোন কোন স্থাপনা উড়িয়ে দেয়া হয়েছে, প্রতিদিন এই ধরনের শত শত নিউজ আমাদের সামনে আসে। কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধের আসল পরিস্থিতি এগুলো দিয়ে বোঝা সম্ভব না। আজ এই যুদ্ধকে আমরা বুঝব এবং সাথে মিডল ইস্টকেও। 11 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালান। এই যুদ্ধ 4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা ইরানের নেতৃত্বকে হত্যা করতে পারবো, কারণ আমরা জানি তারা কোথায় আছে। এরপর বিপ্লব হবে, ইরান আপনার দখলে থাকবে। আপনি হবেন ইতিহাসের সবচেয়ে সাহসী ও সফল মার্কিন প্রেসিডেন্ট, যা এর আগে কোনো প্রেসিডেন্ট করতে সাহস পায়নি। নেতানিয়াহুর এই প্রস্তাব, বিশেষ করে ইরানের বিপ্লব কথাটি ট্রাম্পকে প্রভাবিত করে। যেহেতু 2026 সালের 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে, ইরানের সফলতা তার দলকে জয় এনে দিতে পারে। নেতানিয়াহু ট্রাম্পকে বিপ্লবের কথাটি বলেছিলেন কারণ এ বছরের জানুয়ারিতে ইরানে ইতিহাসের অন্যতম বড় এবং রক্তক্ষয়ী সরকার বিরোধী আন্দোলন হয়েছিল। ইরানের মুদ্রা রিয়েল এর নজিরবিহীন ধস এই বিক্ষোভের প্রধান কারণ ছিল। মার্কিন ডলারের বিপরীতে রিয়েলের মূল্য রেকর্ড 14 লক্ষে নেমে যায়। এর অর্থ দ্বারায় ইরানের মানুষ সারা জীবন কষ্ট করে যত অর্থ জমিয়েছিল, হয় সেটা ব্যাংকে অথবা ব্যক্তিগতভাবে, 14 লক্ষ ইরানি রিয়েলের মূল্য হয়ে যায় মাত্র $1। চোখের সামনে তাদের সারা জীবনের সঞ্চয় নষ্ট হতে দেখে 2025 সালের 28 ডিসেম্বর ইরানের সাধারণ খেটে খাওয়া মানুষ আন্দোলনের ডাক দেয়। 2026 সালের 8 ও 9 জানুয়ারি আন্দোলন যখন পুরো দেশে ছড়িয়ে যায়, ইরান সরকার সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। দেশটির নিরাপত্তা বাহিনী ও আইআরজিসি আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালায়। সরকারি হিসেব অনুযায়ী 3117 জনকে হত্যা করা হয়। তবে আসলে এই গণহত্যায় মৃতের সংখ্যা প্রায় 5 থেকে 20,000 ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরান সরকারের ব্যর্থতার কারণে শুরু হওয়া একটি যৌক্তিক আন্দোলনকে ইরান সরকার গলা টিপে হত্যা করে, যেটা সমস্ত জাতিকে স্তব্ধ করে দেয়। এই সরব স্তব্ধতা ইসরায়েলের মোসাদ পুরোপুরি পর্যবেক্ষণে রাখে। তারা মনে করেছিল জনগণ বিপ্লবের জন্য তৈরি আছে। এই মুহূর্তে যদি আমেরিকা ও ইসরায়েল একত্রে ইরানের নেতৃত্বে হামলা করে, তাহলে জনগণও ভেতর থেকে সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন শুরু করে দিবে। ইরানের রেজিম চেঞ্জ সফল হয়ে যাবে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন B-2 বোমারু বিমান ইরান ধ্বংসের উদ্দেশ্যে রওনা হয়। আমেরিকার প্রোপাগান্ডা ছড়াতে আন্তর্জাতিক মিডিয়াগুলো ইরানের রেজিম চেঞ্জের গান একসাথে গাইতে শুরু করে, কিন্তু এই গান ইরানের জনগণ ফ্লপ করে দেয়। আমি মোহাম্মদ আলী। জানুয়ারির গণ অভ্যুত্থানে আমি সাকেত শহরে জিন্দান স্কোয়ারে ছিলাম। বাজিস এবং আইআরজিসি বাহিনী নির্মমভাবে আমাদের উপর গুলি চালায়। আমার সাথের অনেক ভাই নিহত হয়। আমি আল্লাহর রহমতে বেঁচে যাই, তবে আমার ডান হাতটি আর নেই। যখন ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়ে খামেনিকে হত্যা করে, আমরা সেই খবরটি 28 ফেব্রুয়ারি দুপুরের মধ্যেই পেয়ে যাই। এর পরপরই ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক চারদিক থেকে আসতে থাকে। যদিও আমরা আইআরজিসিকে ঘৃণা করি, কিন্তু আমরা আমেরিকা বা ইসরায়েলকে আমাদের নেতা মানতে রাজি না। তাদের জন্য মিডল ইস্টে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। যদিও আমি ইরান সরকারকে ঘৃণা করি, আমি খামেনির জানাজায় গিয়েছি এবং এই আগ্রাসনে ইরানের সাথেই আছি। ইরানের ক্ষমতাশীল সরকার যখন বুঝতে পারে জনগণ তাদের সাথে আছে, তখন জানুয়ারিতে সাধারণ মানুষ হত্যার তীব্র আত্ম-অনুশোচনা এবং দায়িত্ববোধ তাদের মধ্যে জেগে ওঠে। এই জনপদ, এই মানুষ রক্ষার জন্য তারা জীবন বাজি দিতে প্রস্তুত হয়ে যায়। নেতৃত্বের অনেক বড় বড় অফিসারের আকস্মিক মৃত্যুতেও প্রত্যেকে নিজে থেকেই দায়িত্ব কাঁধে তুলে নেয়। ফলে ইরান সফল শত শত নিখুঁত হামলা করে মার্কিন নিরাপত্তা বেষ্টনীকে ভেঙে চুরমার করে দেয়। সাধারণ ইরানিরা সরকারি বাহিনীকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসে। ফলে মোসাদ এবং সিআইএ এর মাঠকর্মীরা আস্তে আস্তে কেটে পড়তে শুরু করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেমনটি আশা করেছিল, ইরানের জনগণ ঠিক সেভাবে প্রতিক্রিয়া দেখায়নি। তারা এই যুদ্ধকে সরকার বিরোধী গণ অভ্যুত্থানের সুযোগ হিসেবে দেখেনি,
বরং তারা জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ ছিল। আমেরিকার এই আক্রমণকে ইরানের জনগণ দেশ ভেঙে ফেলার একটি ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে দেখেছে। ইরান এই যুদ্ধে এখন পর্যন্ত টিকে গেছে এবং তারা জয়ী। তবে আমেরিকা বারবার বলছে তারা স্থল অভিযান চালাবে, কিন্তু এটা কি সম্ভব? আসুন দেখা যাক। এই মুহূর্তে ইরানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো ইরানের জনগণ নিজেই। তার প্রমাণ আমরা পেয়েছি কিভাবে তারা বিমান হামলার মধ্যে রাতভর রাস্তায় অবস্থান করছিল। একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ। এমনিতেই তারা একটি গণ অভ্যুত্থানে হাজার হাজার কাছের মানুষ হারিয়েছে। এর ওপর মিত্রবাহিনীর আগ্রাসনে ৭,৫০০ ইরানি মারা গেছে এবং পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাই তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত এবং যে কোনো বিপজ্জনক সিদ্ধান্ত খুব সাধারণভাবেই নিয়ে ফেলতে পারে। এই অবস্থায় যে কোনো বহিরাগত বাহিনী এই ভূখণ্ডে ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হবে। তাই ইরানে স্থল অভিযান করে সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা এবার ইরান থেকে বের হয়ে আরও কিছু বিষয়ের দিকে নজর দিব, যেন এই যুদ্ধটির প্রভাব বুঝতে পারি। আমাদের কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। ১. ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে, আমেরিকা কি এখন মিডল ইস্ট ছেড়ে দিবে? ২. শুধুমাত্র রেজিম চেঞ্জ করাই কি আমেরিকার একমাত্র লক্ষ্য ছিল? ৩. হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে? ৪. ইসরায়েল কি কোনো চুক্তি মেনে নিবে? নিঃসন্দেহে এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং খুব শক্ত অবস্থানে আছে, কিন্তু আমেরিকার মিডল ইস্ট ছাড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে আমেরিকা তার ভাবমূর্তি অবশ্যই হারিয়েছে। এই অঞ্চলে আমেরিকা মূলত সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, জর্ডান ও ওমান ইত্যাদি দেশগুলোতে নিজেদের সামরিক বলয় তৈরি করে ইরানের সম্ভাব্য আগ্রাসন থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল, যা পুরোপুরি ব্যর্থ হয়েছে। উপরন্তু এই দেশগুলো ইরানি হামলার শিকার হয়েছে শুধুমাত্র আমেরিকার সামরিক বেস থাকার কারণে। দ্বিতীয়ত, ইসরায়েল চায় না আমেরিকা ও ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি হোক। ইসরায়েল ইতিমধ্যে সিরিয়া, লেবানন এবং গাজাতে যুদ্ধ এবং দখলদারিত্ব অব্যাহত রেখেছে। পাশাপাশি তারা যে আমেরিকার লাগামের বাইরে, এই বিষয়টিও ইতিমধ্যে সামনে এসেছে। এই বহুমুখী পরিস্থিতিতে আরবের দেশগুলো একটি সম্মিলিত সিদ্ধান্তে আসতে পারছে না। কোনো দেশ চিন্তা করছে ইরানের সাথে সম্পর্ক বাড়াতে, আবার কোনো দেশ চিন্তা করছে ইরানে আমেরিকার হামলা অব্যাহত থাকুক। কিন্তু একটি বিষয় স্পষ্ট, আরবের দেশগুলো ইসরায়েলকে একটি হুমকি হিসেবে দেখছে এবং তারা এটাও লক্ষ্য করছে এমন জটিল পরিস্থিতিতেও ইরান খুবই দায়িত্বশীল আচরণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উন্মাদ ও বিভ্রান্ত মনে হলেও তিনি কিন্তু শিয়ালের চেয়েও ধূর্ত। আর আমেরিকান কিছু পলিসি আছে, এখানে স্বয়ং প্রেসিডেন্টও কোনো কাজ ব্যাখ্যা ছাড়া মন মতো করতে পারে না। কিছুদিন আগেই আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে এবং ভেনেজুয়েলাতে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। চীন জানে এটি কোনো সাধারণ ঘটনা নয়। ভেনেজুয়েলাতে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের রিজার্ভ, প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যেখানে সৌদি আরবের রিজার্ভ ২৬৭ বিলিয়ন এবং ইরানের আছে ২০৮ বিলিয়ন ব্যারেল। চীন ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণ ইনভেস্ট করেছিল এবং সেই ইনভেস্টমেন্টের বিভিন্ন কিস্তি ভেনেজুয়েলা তেল রপ্তানির মাধ্যমে শোধ করত, যেটা ছিল সম্পূর্ণ পেট্রোডলারের বাইরের একটি সিস্টেম। ইরানের সাথেও এই একই রকম সিস্টেমে চীন তেল আমদানি করত। আমেরিকা এটা ভালো করেই জানে পৃথিবী জুড়ে তাদের সামরিক ক্ষমতার উৎস হচ্ছে এই পেট্রোডলার। এই সিস্টেম ভেঙে পড়লে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকার পতন হয়ে যাবে। আমেরিকা ইতিমধ্যে ভেনেজুয়েলা থেকে চীনের তেল আমদানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু এরপরেও ইরান থেকে চীন তেল আমদানি করতে পারছে। তাই চীনকে নিয়ন্ত্রণ করার জন্য ইরানের তেল রিজার্ভের ওপর নিয়ন্ত্রণ করা আমেরিকার জন্য খুবই প্রয়োজন। গত ১৭ জুন ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমেরিকা কখনোই এটা মেনে নিতে চাইবে না,
কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী পৃথিবীর সমস্ত মহাসাগর এবং নৌপথের নিরাপত্তা দিবে এটা ঠিক করা হয়, যা আমেরিকান আধিপত্য প্রতিষ্ঠা করার অন্যতম ভিত্তি। কিন্তু এখন হরমুজ প্রণালী শতভাগ ইরানের নিয়ন্ত্রণে। যদিও আমেরিকা চেয়েছিল ওমানের দিক থেকে একটি নতুন রুট তৈরি করার, তবে ইরানি নিখুঁত হামলায় সেটা আর সম্ভব হয়নি। সর্বশেষ ট্রাম্প নিজেই হরমুজ প্রণালীতে 20% টোল বসাবে বলে ঘোষণা করেছে। ভবিষ্যতে কোনো চুক্তি হলে এমন হতে পারে যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজের টোল সিংহভাগ ইরানের কাছে যাবে, কিছু অংশ ওমান এবং আমেরিকা পাবে। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প প্রচার করতে পারবে যে ইরান যুদ্ধ থেকে আমরা ব্যবসা নিয়ে এসেছি, সুতরাং এই যুদ্ধ সফল। ইতিমধ্যে ইসরায়েল এই চুক্তি সফল না হওয়ার জন্যে প্রচুর অর্থ খরচ করেছে। এই অঞ্চলে একমাত্র ইরানের সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলোই ইসরায়েলের দিকে চোখ রাঙায়, যেমন হিজবুল্লাহ, হামাস, হুথি, সিরিয়া এবং ইরাকের মিলিশিয়া বাহিনীগুলো, যারা এই অঞ্চলে ইসরায়েলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছে। ইরান যদি এই অঞ্চলে শক্তিশালী হয়, তাহলে এই বাহিনীগুলো অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যা ইসরায়েলের দখলদারিত্বের জন্য একটি প্রকাশ্য হুমকি। এছাড়া ইরান যদি পারমাণবিক শক্তি সম্পন্ন হয়ে ওঠে, তাহলে এই অঞ্চলের শক্তির ভারসাম্য সম্পূর্ণ ইরান কেন্দ্রিক হয়ে যাবে এবং ইসরায়েল একেবারে কোণঠাসা হয়ে পড়বে। কোণঠাসা হয়ে পড়লেও ইসরায়েল পারমাণবিক হামলা চালাতে পারবে না, কারণ যদি সে এই পথে হাঁটে তবে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না এবং পুরো বিশ্ব তার বিপক্ষে চলে যাবে এবং মুসলিম বিশ্ব সম্মিলিত হয়ে ইসরায়েলকে ভাগ করে নিজেদের মধ্যে নিয়ে নিবে। ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? ইরানের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের জনগণকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা। এই জন্য সমঝোতা স্মারকে অর্থনৈতিক বিষয়গুলোর উপর ইরান বেশি জোর দিয়েছিল। ইরানের স্বাধীনতা এখন পর্যন্ত তাদের জনগণের একতার উপর দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলের নৌ রুট ইরান নিয়ন্ত্রণ করবে। এর ফলে প্রতিরোধ অক্ষের অন্য বাহিনীগুলো আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তৃতীয়ত, ইরান পারমাণবিক শক্তিধর দেশ হতে চাইবে, কিন্তু কোনো কারণে যদি চীন ইরানকে যে কোনো চুক্তি করতে বাধ্য করতে চায়, তাহলে ইরান সেটি অস্বীকার করতে পারবে না, কারণ চীন ও রাশিয়ার সমর্থন ছাড়া এই যুদ্ধ ইরানের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি, কিন্তু এখনও একটি প্রশ্ন যা পুরো বিশ্বের সবাইকে অস্থির করে রেখেছে: আমেরিকা কেন ইরানে আবার হামলা শুরু করেছে? যদিও আমেরিকা জানে এ ধরনের হামলায় সে ইরানকে হারাতে পারবে না। ধারণা করা যায় আমেরিকা ইরানকে এখন হামলা করছে শুধুমাত্র ভবিষ্যতের চুক্তিতে নমনীয় করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা তাদের করা প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই কারণে ইরানে যে সমস্ত রাজনীতিবিদ জনগণকে আশ্বস্ত করেছিল আমেরিকার সাথে তারা খুব ভালো একটি চুক্তির পথে হাঁটছে, সেই রাজনীতিবিদদের জনগণ আর বিশ্বাস করতে চাইছে না। ইরানের জনগণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের অস্তিত্ব হিসেবে দেখছে। এই পারস্পরিক দ্বন্দ্বের কারণে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না, কারণ তেলের অভাবে যদি পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সেটার তেমন একটা প্রভাব আমেরিকার ওপর পড়বে না, কারণ আমেরিকা পৃথিবীর 1 নম্বর তেল রপ্তানিকারক দেশ এবং তাদের নিয়ন্ত্রণে আছে সবচেয়ে বড় তেলের রিজার্ভ। পক্ষান্তরে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বৈশ্বিক উন্নয়নের সাথে চীনের প্রবৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত। আর যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন চীন ইরানকে একটি অপছন্দনীয় চুক্তিতে রাজি হতে বাধ্য করবে। এই আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে: 1. সামরিক সক্ষমতা যুদ্ধের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়, সাধারণ মানুষের ভূমিকাও অনেক বড় বিষয় হয়ে উঠতে পারে। 2. বিভিন্ন অ্যানালিস্টের মতে আমেরিকা এবং চীন 2027 সালের মধ্যে একটি যুদ্ধে জড়াতে পারে, এই জন্য উভয় পক্ষই প্রস্তুতি নিচ্ছে। 3. মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া ক্ষমতায় চির ধরেছে। আরব দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতায় স্বনির্ভরশীল হওয়ার কথা ভাবছে। 4. এই অঞ্চলে ইসরায়েল নিজেদেরকে একটি ভিলেন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক এবং শেয়ার করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন। চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।